সালাম আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালোই আছি। অনেক দিন যাবৎ কাউকে নিয়ে কোনো রোস্ট করা হয় না, কাউকে নিয়ে কোনো কথা বলা হয় না। তো আজকে কেন জানি মনে হলো যে আমরা যাকে মানবতার ফেরিওয়ালা নামে চিনি, সেই মিল্টন সমাদ্দার, যে কিনা ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ার নামক একটা প্রতিষ্ঠান চালাতো, যে কিনা বৃদ্ধ এবং শিশুদেরকে অনেক হেল্প করতো। কিন্তু মানুষের এই সুন্দর চেহারার আড়ালে এত যে কুৎসিত নোংরা মানসিকতা লুকিয়ে থাকতে পারে, সেটা আমরা হয়তোবা এই মিল্টন সমাদ্দারকে না দেখলে বুঝতে পারতাম না। শুধুমাত্র যে এই মিল্টন সমাদ্দার আমাদের সমাজে আছে তা কিন্তু না। আমাদের সমাজে এরকম হাজারো মিল্টন সমাদ্দার আছে যারা কিনা এই সুন্দর চেহারার আড়ালে অসামাজিক কার্যকলাপ করে বেড়াচ্ছে, দুর্নীতি করে বেড়াচ্ছে। আমরা হয়তো চাইলে হাজার হাজার দেখাতে পারবো, কিন্তু আমরা হয়তো সেই সাহসটা পাই না যে একজন মানুষকে সাহস করে তার অপকর্ম ধরিয়ে দেব। তো আমরা বেশি কথা না বলে সবার আগে জানবো যে কে এই মিল্টন সমাদ্দার। তো এই কথাটা আমার মুখ থেকে না শুনে চলুন আমরা ডিবি প্রধান হারুন স্যারের মুখ থেকে শুনি যে কে এই মিল্টন সমাদ্দার। চলুন। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল আপনারা বলেছেন, তাকে আমরা আজকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ, এবং সে তার বাড়ি হলো বরিশালের উজিরপুরে। সে তার উত্থানটা হচ্ছে তার বাবাকে পিটিয়ে সে এলাকাবাসী তারে ধরে এলাকা ছাড়া করে এখানে এসে কিছুদিন শাহবাগে একটা ফার্মেসিতে কিছু কাজ করত। সেখানে ওষুধ বিক্রি চুরি করার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এরপরে সে একটা পর্যায়ে কিছু লেখাপড়াও করেন। সে মিঠু হালদার নামে একটা নার্স, যে নার্সিং নিয়ে যে পেশা নার্স, তাকে বিয়ে করার পরে সে তখন তার স্বপ্নে আসলো সে ওল্ড অ্যান্ড চাইল্ড একটা কেয়ার সেন্টার সে স্থাপন করবে, এরকম একটা তার আসলো। তখন তার ওয়াইফকে নিয়ে সে মিরপুর এলাকায় একটা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এক নামে একটা প্রতিষ্ঠান খুলে। এখন সেখানে খুলে আসলে এই যে তার বাচ্চা শিশুদেরকে নিয়ে আসতো, আর বৃদ্ধ মানুষগুলি যারা সেখান থেকে গরিব তাদেরকে নিয়ে আসতো। এরকমভাবে আপনারাও দেখেছেন, বিভিন্ন মিডিয়াতেও, সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। সেখানে এগুলি সে প্রকাশ হয়েছে এবং সে বলেছে যে আমরা সেখানে অপারেশন থিয়েটার আছে, সেখানে মানুষকে সে বিভিন্ন ধরনের সেবা দেয়। তাহলে অপারেশন থিয়েটার থাকে, হাসপাতাল থাকে, তারও তো লাইসেন্স থাকতে হবে। সে লাইসেন্স নেই। সে বেশিরভাগ কারণে না, সে রাতে লাশ দাপন করে। তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাশ দাপন করেন কেন? সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে, এটা সে উত্তর দিয়েছে। এবং আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না বলে গণমাধ্যমে এসেছে, সেটাও তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি যে 30-35 লাখ টাকা খরচ করেন, টাকা পান কোথায়? এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল স্বাক্ষর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে শেয়ার করেছেন। এবং আমরা এটাও জেনেছি যে সে ইতিমধ্যে 900 লাশ দাপন করলেও 835 সালের সম্পূর্ণ গরমিল কোনো ডকুমেন্টসে দেখাতে পারে নাই। এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে যে তুমি এগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি, এই লাশগুলি তুমি রাতে দাপন করো এগুলি, তখন কোনো এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মসজিদ ছিল, সেখান থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগও রয়েছে। তাহলে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ, যে অভিযোগগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব যে লাশগুলি রাতে কেন উনি দাপন করতেন। তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করব তিনি নিজে যে স্বীকার করেছেন যে ডেথ সার্টিফিকেটটা উনি নিজে কেন তৈরি করেন, ডাক্তারের সিল স্বাক্ষর উনি নেন না কেন। এবং সেটা একটা অনেকেই যারা তাদের অত একটা বাচ্চা শিশুকে দিয়েছে, অত বৃদ্ধ একটা মানুষ তার টর্চার দিয়েছে, যখন তার খোঁজ খবর নিতে গেছে তাকে সে সেখানে টর্চার ছেলে তাকে কিন্তু পিটিয়েছে। এরকম আমাদের অভিযোগ আমরা পেয়েছি। যে সব কিছু মিলিয়ে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ আমরা পেয়েছি। এবং সে এই টর্চার সেলে সে বলেছে তার 2টা আশ্রম রয়েছে, একটা হলো সাভার, একটা হলো সেখানে সে 500-700 লোক রয়েছে। কিন্তু সে খোঁজ নিয়ে জানা যাচ্ছে সেখানে 20-30 জন 40 জনের বেশি সেখানে লোক নেই।
এবং আমাদের কথা হলো আমরা তাকে নিয়ে এসেছি এবং কিছু অভিযোগকারী রয়েছে, তারাও মামলা রুজু করবে। আমরা তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করব যে কত সংখ্যক মানুষ তার এনে চিকিৎসার জন্য গিয়েছিল, কত সংখ্যক মানুষ মারা গেল, সে কি আসলে এই সকল তার তথাকথিত থিয়েটার মানে ইয়ার নামে সে সেখান থেকে সে যে স্থাপন করেছেন সেখানে যে তার ভিতরে সে যে অপারেশন থিয়েটার, সে অপারেশন থিয়েটারের মাধ্যমে সে সেখান থেকে কিডনি বিক্রি করেছেন কিনা আপনারা যে অভিযোগটা করেছেন সেটাও আমরা তদন্ত করব। এবং কেন সে নিজে ডেথ সার্টিফিকেট নিজেই স্বাক্ষর দিয়ে তৈরি করেছেন, ডাক্তারের স্বাক্ষর কেন নেন নাই সেটাও আমরা খুঁজে বের করব। এবং বেশিরভাগ লাশ তিনি দাঁড়াতে দাপন করলেন কেন, এবং তিনি দুটি আশ্রমের কথা বলে শত শত মানুষের রাখার কথা বলে সেখানে কোনো লাশ নেই, সব কিছু আমরা তদন্ত করে আমরা পরবর্তী পর্যায়ে আপনাদেরকে জানাবো যে আমরা তার বিরুদ্ধে এই অভিযোগগুলি আমরা পেয়েছি। এখন আমরা মামলা রুজু হওয়ার পরে আমরা রিমান্ডে এনে বাকি তথ্যগুলি আপনাদের জানাবো। হারুন ভাই, আমি আজকে মিরপুর মডেল থানায় গিয়েছিলাম ওনাদের কাছে জানতে যে এই যে মরদেহগুলো তিনি দাফন করেছেন অনেকগুলোর ক্ষেত্রেই নাম পরিচয়হীন বা স্বজনরা ছিল না। এ ধরনের মরদেহ দাফন করতে গেলে জিডি এন্ট্রি করতে হয়, আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার একটি বাধ্যবাধকতা রয়েছে যাতে পরবর্তীতে তার স্বজনরা আসলে সেই মরদেহটি খুঁজে পায়। তো মডেল থানায় আমরা গিয়েছিলাম, তারা বলেছেন যে একটি লাশের ক্ষেত্রেও এ ধরনের কোনো আইন তিনি মানেননি, অর্থাৎ তিনি নিজেই একটি আমরা এই ধরনের বিষয়গুলো মিডিয়াতে আসার কারণেই জনমনে বিভিন্ন প্রশ্নের সম্মুখীনের কারণেই আমরা কিন্তু তাকে গ্রেপ্তার করেছি। এখন আমরা এই প্রশ্নগুলি উনি এই আইনগত প্রক্রিয়াগুলি সম্পন্ন করলেন না, রাতের অন্ধকারে উনি লাশগুলি দাফন করলেন এবং পরিবার পরিজন জানে না, তারা যখন জানতে যায় তাদের কেন তিনি পিঠালেন, আমরা সব কিছুই তদন্তে নিয়ে আসবো। কারণ ভাই একটু পরিষ্কার করবেন আমাদের নিউজের ক্ষেত্রে যে ওনার নামে একটা সাভার থানায় মামলা ছিল, সেটাতে উনি জামিনে আছেন, আজকে উনি গ্রেপ্তার হলেন, স্পেসিফিক কিসে গ্রেপ্তার করলেন আর আরেকটা কোথায় থেকে গ্রেপ্তার করছেন। থার্ড বিষয়টা হচ্ছে যে আপনারা এই পাশে গ্রেপ্তার করছেন তার চাইল্ড অ্যান্ড ওল্ড যেটা যে কেয়ার, সেখান থেকে সব কাগজপত্র তার স্ত্রীরা সরিয়ে নিচ্ছে, তো সেখানে তো এটা আমরা আমাদের তদন্ত টিম সে কাজগুলি খোঁজ খবর নিচ্ছে, কাগজগুলি তার ওয়াইফকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং কাগজগুলি আমরা উদ্ধার করব এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আমাদের কাছে আসছে, এটি মামলা রুজু হবে। মামলা রুজু হওয়ার পরে আমরা রিমান্ডে আনবো। রিমান্ডে আনার পরে আপনারা যতগুলি প্রশ্ন করেছেন, আমরাও যে অভিযোগগুলি পেয়েছি সেগুলি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে এবং আমি মনে করি সে যদি সত্যিকারভাবে এরকম কাজগুলি করে থাকে এটা জঘন্য অপরাধ, তাকে ছাড় দেওয়া হবে না। হারুন ভাই, একটু এক্সপ্রেসিভ বলে এখন পর্যন্ত কি বিষয়গুলো একটু প্রমাণিত হয়েছে বা কোন একটাও কি পেয়েছে? আমরা এখন মামলা কপি আমরা পেয়েছি। আমরা তার বিরুদ্ধে একদিকে তো মানব পাচার, অন্যদিকে তার বিরুদ্ধে যে বাচ্চা শিশুদের উপরে যে মানে হামলা এবং আত্মীয় স্বজন গেলে যে তাদের উপরে মানে মারপিট এবং বিভিন্ন জায়গাগুলোতে উনি যে টর্চার সেল বানিয়েছেন সব কিছুই তার মামলার মধ্যে আসবে। কয়েক কোটি টাকার তথ্য এর মধ্যে এবং সে আমরা সবকিছুই তদন্তে নিয়ে আসবো। সেখানে আমরা তো সেখানে এটারও খোঁজখবর নিচ্ছি সে তার কাজটা কি, সেখানে তার কোনো সে তো আর এগুলি দেখভাল করার কথা না, সেখানে তার লোকজন আছে কি না, অ্যাকচুয়ালি এখন স্বাভাবিকভাবে চলবে এবং তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করব এটা আসলে তার বিরুদ্ধে যে ভয়ানক তথ্য আসছে তাকে সেই সব কিছুটা আমরা তদন্ত করে যদি মনে হয় যে সকল অভিযোগগুলি এসেছে মামলায় যে আলামতগুলি আছে সেগুলি তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ নেই, তো সেক্ষেত্রে আমরা আইনগত প্রক্রিয়া যা করে সেটাই করব। তো আপনারা শুনলেন যে কে মিল্টন সমাদ্দার, কোথা থেকে এসেছে এবং কি তার পরিচয়। এরকম একজন বাটপার, এরকম একজন চোর, এরকম একজন বাবা পেটানো মানুষ যদি হয় সমাজের মানবতার ফেরিওয়ালা, তাহলে আমরা সাধারণ জনগণ ঠিক কোথায় আছেন সেটা আমরা নিজেরাও হয়তো বা জানি না। বা আমরা যারা আমাদের বাবা মাকে ওল্ড চাইল্ড কেয়ারে রেখে আসি, বা আমরা যারা আমাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি, চাইল্ড কেয়ারে রেখে আসি, আসলে তারা সেখানে কেমন সেবা পাচ্ছে, তারা সেখানে কেমন আছে সেটা আমরা হয়তো খোঁজও নেই না, কিন্তু সেখানে তারা অনেক কষ্টে থাকে। কারণ এই মিল্টন সমাদ্দারের মতো মানুষরাই তাদেরকে নির্যাতন করে, টর্চার করে এবং তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বিক্রি করে দেয়। শুধুমাত্র তাই না, মিল্টন সমাদ্দারের নামে এরকম হাজারো অভিযোগ আছে যেগুলো কিনা মানুষের হৃদয়কে নাড়িয়ে দেয়। সে কোনো মহিলাকে মেরেছে, সে কোনো ভাইকে মেরেছে, সে কোনো মায়ের সন্তানকে মেরেছে, সে কোনো মাকে মেরেছে, এরকম হাজারো প্রমাণ আছে। চলুন আমরা তারও কিছু
প্রমাণ দেখে আসি। চলুন। বা এই যন্ত্রণা মনে করেন 3 মাস পর্যন্ত ঘুম আসে নাই, আমরা নিজেরা দেখছি। তার মার খাওয়ার পর মনে করেন আব্বার লিভার ফেটে গেছে। এটা তো দেখলেন একজন বয়স্ক বৃদ্ধ পিতার কন্যা, যে কিনা এই মিল্টন সমাদ্দারের হাতে মার খেয়েছে। তার কান্না ভেজা অশ্রুসিক্ত চোখে সে জানালো তাকে কিভাবে ঠিক মিল্টন সমাদ্দার পিটিয়েছে। তো চলুন মিল্টন সমাদ্দার নামে আরও কিছু জেনে আসি। আব্বার সাথে তর্ক হওয়ার পরে আব্বারে গলার ধরে ঘুষি মারছে 2টা, আব্বার কলার ধরে উপরে উঠাই ফেলাইছে। আম্মা ধরছে দেখে আম্মারে মনে করেন থাপ্পড় দিচ্ছে একটা। শেখ হাসিনার আমার মা, শেখ হাসিনার আমি মা ডাকছি, শেখ হাসিনা আমার ছেলে ডাকে। তোর মতো ফকিনিরে ডাকে আমি মা ডেকে কি করুম? শুধুমাত্র এটাই নয়, মিল্টন সমাদ্দারের অনেক গোপন ভিডিও আছে যেগুলো আপনারা হয়তো কখনোই দেখেননি। আমি সেটা আপনাদেরকে অল্প কিছু দেখাচ্ছি, দেখলে হয়তো বুঝতে পারবেন মিল্টন সমাদ্দার ঠিক কতটা ভয়ঙ্কর এবং কতটা খারাপ টাইপের মানুষ। একটু দেখে নিন। আমাকে মারধর করছে, তখন আমার আম্মা আমাকে ঠেকাইতে গেছে, আমার আম্মাকে সহ মারছে। সেটাতে তো পরে আমি গেছি আমারই গুছি, আমার এমএলএ গুছিয়েছে, এনজে গুছিয়েছে, গুছিয়ে কানের গয়নাই ভালাই দিছে, গয়না সহ হারাইছি। ওনার কিছু বলা যায় না, ওনার কিছু বলতে গেলে উনি পাওয়ার দেখায় প্রশাসনিক। ওই কবিতর গেছিল ভিতরে, কবিতরে কান্না মারছে। একটা সামান্য কবুতরের ব্যাপার দেখলেন, হয়তো বুঝতে পেরেছেন মিল্টন সমাদ্দার ঠিক কতটা ভয়ঙ্কর এবং কতটা পশুর মতো একজন মানুষ। অথচ সমাজে সে তার নাম দিয়ে বেড়াচ্ছে মানবতার ফেরিওয়ালা, আর মানুষ তাকে ঠিক সেভাবে নিয়েছে, সে একজন মানবতার ফেরিওয়ালা। আসলে মানুষ যেটা করে ঠিক সেটা না, মানুষ যেটা না করে সেটাই। মানে মানুষকে জানতে হলে তার সাথে মিশতে হবে এবং তাকে সঙ্গ দিতে হবে, তাহলেই বোঝা যাবে যে একজন মানুষ কতটা ভালো বা কতটা খারাপ। সে যে শুধুমাত্র ভয়ঙ্কর তা কিন্তু না, সে তার ওল্ড চাইল্ড কেয়ারের যত মানুষ থাকতো তাদেরকে প্রতি রাতে পেটাতো এবং সেটার সাউন্ড পেত এই ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ারের আশেপাশে যেসব মানুষ থাকতো তারা। কিন্তু কেউ মুখ খোলার সাহস পেত না, তার একটাই কারণ, যদি কেউ মুখ খুলতো তাহলে এই মিল্টন সমাদ্দার প্রশাসনের পাওয়ার দেখাতো, সচিবের পাওয়ার দেখাতো এবং মন্ত্রীর পাওয়ার দেখাতো। তাহলে বুঝেন যে আমাদের সমাজ ঠিক কোথায় গিয়ে ঠেকেছে। চলুন শুনে আসি আমরা হালকা কিছু তার বর্ণনা। উনি তো ওনার ছেলের অত্যাচারে এসে চলে আসছিল নারায়ণগঞ্জ থেকে। সে বলতেছে আমারে ওইখানে পাঠান, আমার ছেলেরই মার খাবো, তো আমি এখানকার অত্যাচার সহ্য করবো না। তিনজন মহিলার গায়ে তুলছে। তাহলে বুঝতেই পারছেন আমরা সমাজের দায়িত্ব ঠিক কোন টাইপের মানুষের হাতে তুলে দিয়েছি এবং কোন টাইপের মানুষকে আমরা বিশ্বাস করতে শুরু করেছি। এই মিল্টন সমাদ্দারের মতো কিছু মানুষের জন্য, যারা সত্যি মানবতার জন্য কাজ করে, যারা সত্যি ভালো কাজ করে, যারা সত্যি শিশু এবং বৃদ্ধদের নিয়ে কাজ করে, সেই সব ভালো মানুষদেরকে আপামর জনসাধারণ আর বিশ্বাস করবে না। কেন করবে না জানেন? কারণ শুধুমাত্র এই বিশ্বাসঘাতকতার জন্য, শুধুমাত্র এই মিথ্যাচারিতার জন্য, শুধুমাত্র এই নির্যাতনের জন্য, শুধুমাত্র এই এটাকে কি বলবো, প্রতারণার জন্য, ধোঁকাবাজির জন্য। আসলে আমরা যারা সাধারণ মানুষ তারা অতি সহজে এই মিল্টন সমাদ্দারের মতো মানুষদেরকে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে তারা সমাজের ভালো কাজ করছে, কিন্তু মিল্টন সমাদ্দারের মতো হাজারো মানুষ, হাজারো মিল্টন সমাদ্দার আমাদের সমাজের আনাচে কানাচে পড়ে আছে, লুকিয়ে আছে। তারা করছে তাদের এই সুন্দর রূপের আড়ালে অসামাজিক কার্যকলাপ, যেগুলো আমরা ধরতে পারছি না এবং যেগুলো আমরা জেনেও হয়তো কাউকে জানাতে পারছি না। তো গাইজ, দেখা হবে আরেকদিন অন্য কোনো ভিডিওতে। সেদিন হয়তো বা নতুন কোনো তথ্য নিয়ে আসবো আপনাদের সামনে। ততদিন ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।